মোহাম্মদ ইউনূস এগিয়ে যেতে চাচ্ছেন বা এগিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে আমরা যে অবস্থা বাংলাদেশের দেখতে পাচ্ছি, গত 3 দিন যাবৎ যে উত্তাল রাজনীতির মাঠে এবং বাংলাদেশের রাজনীতিতে যেই ভয়ানক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন ভারত সেনাবাহিনী, আওয়ামী লীগ প্লাস প্লাস আরেকটি দল বা আরেকটি দলের কিছু নেতাদেরকে একত্রিত করে প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, যে করেই হোক এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। ভিডিওটা কোনোভাবে মিস করে যাবেন না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পেশাল লাইভ অনুষ্ঠানটিতে। লাইভ অনুষ্ঠানটির হেডলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন, ডক্টর কনক সারওয়ারের তাদের পরিকল্পনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে যেতে চাচ্ছেন বা এগিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে আমরা যে অবস্থা বাংলাদেশের দেখতে পাচ্ছি, গত 3 দিন যাবৎ যে উত্তাল রাজনীতির মাঠে এবং বাংলাদেশের রাজনীতিতে যেই ভয়ানক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন ভারত সেনাবাহিনী, আওয়ামী লীগ প্লাস প্লাস আরেকটি দল বা আরেকটি দলের কিছু নেতাদেরকে একত্রিত করে বাংলাদেশে একটি ভয়ানক পরিস্থিতি সৃষ্টির জন্য যে ভারত এবং আওয়ামী লীগ মিলে চেয়েছিলেন, তাকে প্রতিহত করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন বিদেশ থেকে এই 3 জন সৈনিক, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারওয়ার। আর বাংলাদেশ থেকে তা লিয়াজু করেছেন বা মাঠ পর্যায়ে সেটা কাজে লেগিয়েছেন বলে অনেকেই বলে থাকেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই 3 জন ইউটিউবার পৃথিবীর 3টি জায়গা থেকে আর বাংলাদেশের মাঠে ময়দানে কাজ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, যেখান থেকে একটি বড় মাপের সংঘাত থেকে উত্তোলনের পথে এখন বাংলাদেশ, উত্তোলনের একটি ধারে এসে পৌঁছেছেন বাংলাদেশ। আশা করছি আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ পূরণ করব। আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের ভিতরেই আমরা একটি নতুন বা সুন্দর সুসংবাদ পাবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সকলের মতামত নিয়ে নোট করে, সকলের মতামত পর্যালোচনা করে নতুনভাবে একটি সরকার গঠন করার জন্য, নতুনভাবে তার উপদেষ্টা পরিষদ গঠন করার জন্য এবং সময় মতো তার নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আর যেন কোনো কালনাগিনী বা কোনো কাল সাপ এই সরকারের ভিতরে সুবল না দিতে পারে, সেই কালনাগিনী আর কাল সাপ গুলাকে উনি চিহ্নিত করেছেন। এই চিহ্নিত করার পরে ওনার রিফর্মের কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আমি বলে রাখি যে ডক্টর পিনাকি ভট্টাচার্য আজ থেকে 1 মাস আগে একটি পরিকল্পনা দিয়েছিলেন, বা তার কিছু আগে 1 মাস, আনুমানিক সময়টা আমি বলছি, এক্স্যাক্টলি দিন তারিখ আমি বলতে পারছি না, কিন্তু সেই বিষয়টা নিয়ে আমিও কথা বলেছিলাম আমার চ্যানেলে। আপনারা অনেকেই খুশি হয়েছিলেন, অনেকে আবার মস্কারিও করেছিলেন যে এরকমটা কি বাংলাদেশের স্বপ্ন দেখা যা। কিন্তু আসলে পিনাকির সেই পরিকল্পনা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাথায় নাকি কাজ করছে, উনি নাকি সেই পরিকল্পনাটার দিকে ট্রাই করেছেন। বাস্তবায়ন কিন্তু ভারত এন্ড আওয়ামী লীগ এন্ড সেনাবাহিনী করতে দিবে না। এরপরেও যদি বাংলাদেশের এই বৃহত্তম রাজনৈতিক দলটি বিএনপি বুঝতে পারে যে তাদের রিয়েল দুশ্মন ভারত, তাদের রিয়েল দুশ্মন আওয়ামী লীগ, তাদের রিয়েল দুশ্মন সেনাপ্রধান, তাই এই দুশ্মন যদি চিনতে পারে বিএনপি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরিকল্পনায়, ইউনূস স্যারের আহ্বানে সাড়া দিবেন। আর যদি চিনতে না পারে, কোনো না কোনো কারণে যদি একেবারে বিএনপির হেডকোয়ার্টার পর্যন্ত দখল করে ফেলে, হেডকোয়ার্টার বলতে আমি বুঝাচ্ছি জনাব তারেক রহমান পর্যন্ত, কারণ বেগম খালেদা জিয়ার কাছে যেতে পারবে না এবং বেগম খালেদা জিয়ার চতুর্পাশে কখনো যেতে পারে নাই। কিন্তু তারেক রহমান সাহেব যেহেতু এখন কমান্ডার, মাঠের লিডার, উনাকে যদি ধরে ফেলে তাহলে মনে হয় আমরা ভালো কোনো সংবাদ পাবো না। আর যদি উনার মাথা পর্যন্ত না খেতে পারে, না ধরতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনার সাথে কথা বলে হয়তো একটি নতুন বাংলাদেশের পরিকল্পনা উনাকে দিবে এবং নতুন বাংলাদেশের পরিকল্পনাটি নিয়ে গত 24 ঘন্টা যাবৎ কিছু কিছু বাইরে পোস্ট করছেন। আমি স্যালুট জানাই ওই ভাইদেরকে যেই পোস্টটা ডক্টর
ডাক্তার পিনাকি ভট্টাচার্য করেছিলেন, যে ভিডিওটা একটা সরকারের একটা ফর্মুলা দিয়েছিলেন, যে এই সরকারের ফর্মুলায় যদি দেশ চলে, তারা যদি এই সরকারের ভিতরে চলে আসে, তখন আর ভারত বাংলাদেশের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। ফর্মুলাটি কি আপনাদের মনে আছে? প্রথমত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সংবিধানকে বিলুপ্ত করতে হবে। সংবিধানকে বিলুপ্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিবেন। রাষ্ট্রপতি হিসাবে দেশের প্রধান বিচারপতির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শপথ নিবেন। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসাবে শপথ দিবেন। যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার শপথ নেন, তাহলে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান কোথায় যাবে? এই জন্য একটা ফর্মুলা দিয়েছিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যে উপরাষ্ট্রপতি একটি পদ তৈরি করা হবে। রাষ্ট্রপতি অসুস্থ হলে, রাষ্ট্রপতির যে কোনো সমস্যা হলে, সেই সমস্যায় বা রাষ্ট্রপতি বিদেশে সফর থাকলে সবকিছুতে উপরাষ্ট্রপতি, যেটা এরশাদ সাহেবের সময় ছিল, এবং আমেরিকার ক্যাবিনেটে যেটা উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট আছেন, সেই ভাইস প্রেসিডেন্ট পদ্ধতিতে ডাক্তার শফিকুর রহমানকে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি করা হোক। এইটা ছিল পিনাকি ভট্টাচার্যের ফর্মুলা। আমি গতকাল থেকে কিছু লেখালেখি দেখছি, যে কিছু লেখালেখির ভিতরে আসছে এই ইঙ্গিতটা। ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ফর্মুলাটাকে সমর্থন করেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন, সমর্থন করেছিলেন ডক্টর কনক সারওয়ারের মতো বিজ্ঞ সাংবাদিকরা, আর কিছু ভারতীয় দালালরা তার সমালোচনা, উস্কানি, এবং আমরাও কথা বলেছি ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই বিষয়টাকে সমর্থন জানিয়ে। কিন্তু কিছু কিছু ভারতীয় দালাল আর গোলামরা এটাকে মানে ভালো পানিটাকে ঘোলাটে করে, যেরকম গাদা বা শুকরে পানি খাওয়ার আগে ভালো পানিটাকে ঘোলা করে, ওই ভালো পানিটাকে কিছু গাদা বা কিছু শুকর আছে বাংলাদেশের, বাংলা ভাষায় সুন্দর সুন্দর অনুষ্ঠান করে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুন্দর সুন্দর অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানের ভিতরে এত মধু, এত মিষ্টি, আমার জামাত শিবিরের ভাইরা পাগল হয়ে যায় তাদের জন্য। কিন্তু তারা যে নাস্তিক, তারা যে জামাত শিবিরকে জবাই করে হত্যা করে, তারা যে জামাত শিবিরের মানুষগুলাকে ফাঁসি দিয়েছে, আমরা যদি সেই ইন্ডিপেন্ডেন্ট টিভির দিকে তাকাই, যে যেই দরবেশের টিভিতে খালেদ মহিউদ্দিন উপস্থাপক ছিলেন আর জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, ভালো ভালো অনুষ্ঠান করে, জামাতকে জীবনে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দাওয়াত দেয় নাই, সেই খালেদ মহিউদ্দিন যখনই সালমান রহমান মনে করলেন যে খালেদ মহিউদ্দিন আরেকটু উপরে যাওয়া দরকার, আরেকটু আন্তর্জাতিক হওয়া দরকার, তাহলে আওয়ামী লীগের এবং সালমান এফ রহমানের ভারতের লাভ হবে, তাকে পাঠিয়ে দেওয়া হলো জার্মানির ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে সে কয়েক বছর কাজ করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, আবার গত 24-এর নির্বাচনে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচন কেমন হচ্ছে ভালো মন্দ রিপোর্টও তৈরি করেছে। কিন্তু সেই 24-এর নির্বাচনে যেতে পারে নাই সাংবাদিক ইলিয়াস হোসেন, যেতে পারে নাই ডক্টর কনক সারওয়ার, যেতে পারে নাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আর আমাদের মতো ছোটরা, যারা ছোট পেজে ছোট চ্যানেলে কথা বলি, তারাও যাওয়ার সাহস করতে পারি নাই 24-এর নির্বাচনে। কিন্তু সেখানে খালেদ মহিউদ্দিন গাদ্দার কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন। তাই সেই খালেদ মহিউদ্দিনকে যখন সালমান এফ রহমান আটকিয়ে গেলেন, তখন খালেদ মহিউদ্দিনকে পাঠিয়ে দেওয়া হলো আমেরিকার নিউ ইয়র্কের ঠিকানা পত্রিকার মালিক এম এ শাহিনের কাছে। এম এ শাহিন হলেন যিনি নাকি আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন 18 সালে বিএনপি থেকে প্রতীক না পাওয়ার কারণে বিএনপিকে ছেড়ে দিয়ে যিনি আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে কুলাউড়া থেকে নির্বাচন করেছিলেন, মৌলভীবাজারের কুলাউড়া, যে আসনে কুলাউড়া জুরিক মিলে যে আসনটি, সেই আসনে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও প্রার্থী, এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্মভূমি সেই কুলাউড়া। প্রিয় দর্শক, কুলাউড়া থেকে তার পরবর্তীতে ওনার বাবা সিলেট টাউনে গিয়েছেন, তারা এখন সিলেট টাউনের বাসিন্দা, কিন্তু তার জন্মভূমি ভিটাবাড়ি বা দাদার বাড়ি আমরা যেটা বলে থাকি সেটা হলো কুলাউড়াতে। সেই কুলাউড়ার এম এ শাহিন জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে ওনার ঠিকানা টেলিভিশন, যেটা খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করেছে, উদ্বোধনী করার কয়েকদিন পরে ঠিকানাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য জামাত শিবিরের লোকরা জানি সাবস্ক্রাইব করে, এই জামাত শিবিরের লোকদেরকে খালেদ মহিউদ্দিনের হাতে তুলে দেওয়ার জন্য এই
ঠিকানার এম এ শাহিন ফোন করেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। এম এ শাহিনের ফোনটা ডাক্তার শফিকুর রহমান ফেরত দিতে পারেন নাই, তার কতগুলা কারণ আছে। এক সময় এম এ শাহিনের সাথে ডাক্তার শফিকুর রহমান যৌথভাবে বৃহত্তম সিলেটে রাজনীতি করেছেন। ডাক্তার শফিকুর রহমান ছিলেন সিলেট মহানগর জামাতের আমির। একসাথে বিএনপি জামাতের আন্দোলনে 2001-এর আন্দোলন, বিভিন্ন আন্দোলনে ডাক্তার শফিকুর রহমান একসাথে ছিলেন এম এ শাহিনের সাথে। তাই শাহিনের ওই মানে ফান্দে পড়ে ডাক্তার শফিকুর রহমান যখন খালেদ মহিউদ্দিনের টকশোতে গেলেন, তার পরদিন ওই চ্যানেলটা 1 লক্ষ মানুষ প্রথম পূরণ করেন একদিনের ভিতরে। মানে জামাতের আমিরকে দিয়ে জামাতের লোকদেরকে সাবস্ক্রাইব করালেন ঠিকানা টেলিভিশন, যেটা নিউ ইয়র্ক থেকে ঠিকানা নামে খালেদ মহিউদ্দিন এখন অনুষ্ঠান করে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে আমি তখন দুবাই হয়ে বাংলাদেশ যাচ্ছিলাম। 3 দিন আমি দুবাই ছিলাম গত নভেম্বর মাসে। ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে দাওয়াত দিয়েছিল খালেদ মহিউদ্দিন। যখন সাদ্দামকে দাওয়াত দিয়েছে, আমি দুবাই থেকে এর প্রতিবাদ জানিয়েছিলাম। এর মাঝে আপনারা হাজার হাজার মানুষ রিয়েক্ট করেছিলেন, হাজার হাজার মানুষ আমাকে সমর্থন করেছিলেন। দিয়েছিলাম এই খালেদ মহিউদ্দিনের চেহারা। আজকে এই খালেদ মহিউদ্দিনরা মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উত্তপ্ত করে ক্ষমতা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে। আর এই খালেদ মহিউদ্দিনকে সাপোর্ট করছে বাংলাদেশ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রিয় দর্শক, সেই আসিফ নজরুল সহযোগিতা করে তাকে ডেভেলপ করছে নিউ ইয়র্কে, যাতে করে ওয়াশিংটন ডিসিতে আমেরিকার সরকারের সাথে লিয়াজু করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশে। কিন্তু খালেদ মহিউদ্দিনরা সরকারিভাবে সুযোগ সুবিধা না পেলেও তাদের অর্থ দিয়ে, আওয়ামী লীগের লোকদের অর্থ দিয়ে বিভিন্ন প্রপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় প্রচুর টাকা খরচ করে খালেদ মহিউদ্দিনের পক্ষে, ঠিকানার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন লবিং মিছিল মিটিং সেগুলা করাচ্ছে খালেদ মহিউদ্দিনকে দিয়ে। আর জামাত শিবিরের ভাইয়েরা সেই চ্যানেল সাবস্ক্রাইব করে সেই চ্যানেলে মনে করে যে ওই খালেদ মহিউদ্দিন মনে হয় একজন ফেরেশতা। শয়তানের হেডকোয়ার্টারকে আমার সহজ সরল জামাত শিবিরের ভাইয়েরা মানে শয়তানকে মনে করে ফেরেশতা, আর ফেরেশতারে মনে করে আরে উনি তো কিছুই না। প্রিয় দর্শক, এটা আমি দুর্বল, ওই ভাইয়েরা ভালো মানুষ জামাত শিবিরের লোকেরা আমি জানি, কিন্তু এই ভালো মানসিকতাটাই বারবার জামাত শিবিরের গালে থাপ্পড় দেয়। এই বারবার জামাত শিবির গালে থাপ্পড় খা শুধু ভালো মানসিকতা দেখিয়ে। ভালো মানসিকতা দেখালে হবে না, সাদিক কাইয়ুমের মতো কথা বলতে হবে। আপনাকে সাদিক কাইয়ুম হতে হবে যদি জামাত শিবির করেন, না হতো বা তসবিহ জপে তাবলীগ করেন। জামাত শিবির করা দরকার নাই। জামাত শিবির করলে সাদিক কাইয়ুমের মতো জামাত শিবির করবেন। জামাত শিবির করলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো জামাত শিবির করবেন। জামাত শিবির করলে সেরকম তেজি হওয়া লাগবে, আপনার হৃদয় তেজি হইতেইব, আপনার ব্রেন বিবেক আরো বিচক্ষণ হওয়া লাগবে। কে আপন কে পর, কে আপনার জন্য করছে, কে আপনার বিরোধিতা করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, কে আপনাকে জবাই করার জন্য প্ল্যাটফর্ম বানাচ্ছে, সেই প্ল্যাটফর্মের জন্য আপনি ক্যাম্পিং করছেন না জেনে না বুঝে। প্রিয় দর্শক, আমি আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা কে করে? খালেদ মহিউদ্দিন করে। ডাক্তার পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা আমেরিকা কানাডা মিলে আরো 2 শয়তান আছে, ওরাও করে। সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরোধিতা ওরা করে। ওদের পজিশন ডে বাই ডে খারাপ হচ্ছে, নিচে যাচ্ছে আমি জানি, কিন্তু আমি নাম নিতে চাই না। এত সব নেরু মাইন্ডের মানুষের নাম আমি নিতে চাই না, কারণ ওরা হলো বিএনপির মানে সুবলে যা, মানে বিএনপির পোশাকটা পরা তো ইজি। আওয়ামী লীগ করতাম ভাই, এখন আমি বিএনপি করি। আমি জাতীয় পার্টি করতাম ভাই, আমি এখন বিএনপি করি। কিন্তু আমি জাতীয় পার্টি করতাম ভাই, আমি জামাত করি বললে তো অনেক কিছু, অনেক ক্লাস পাড়ি দিতে হয়। জামাতের এমপি প্রার্থী হলে অনেক পড়াশোনা, অনেক কিছু লাগবে। জামাতের এমপি প্রার্থী হয়তো এবছর তারা অমুসলিমকেও প্রার্থী দিবে, কিন্তু তারাও জামাত শিবিরের ভিতরে ভিতরে অনেক বছর কাজ করছে, অনেক বছর জামাত শিবির তাদেরকে পরীক্ষিত মানুষ হিসাবে কাছে পেয়েছে, তাদেরকেই জামাত শিবির এবার নির্বাচনে প্রার্থী দিবে। অমুসলিম কোনো ব্যাপার না, অমুসলিম তো অমুসলিম স্বঘোষিত, কিন্তু মুনাফেক
হয় মুসলিম নামে। মুনাফেক চিনা কঠিন। আল্লাহ রাসূল মুনাফেকের বিরুদ্ধে কথা বলেছেন, অমুসলিমের বিরুদ্ধে কথা বলেন নাই। আল্লাহ রাসূল মুনাফেককে শাস্তি দিতে বলেছেন, অমুসলিমকে উপকার করতে বলেছেন। অমুসলিমের বিরুদ্ধে চারণ না করতে বলেছেন, তাদের বিরুদ্ধে, তাদের ধর্মকে নিয়ে, তাদের ধর্মীয় উপাসনালয়কে নিয়ে খারাপ চোখে না দেখে বরঞ্চ তাদেরকে সাহায্য, সহযোগিতা, ভালোবাসা দিয়ে আপনার ভালোটা দেখানোর কথা, আপনার ভালোটা তুলে ধরবেন, আপনি তার প্রতি সহনশীল হয়ে ভালো কাজ করে। কিন্তু মুনাফেকরা তো মুনাফেক, তারা তো একেবারে পোশাক পরে আছে, বড় দাড়ি, বড় টুপি, বড় পাগড়ি, বড় পাঞ্জাবি। এই জন্য মুনাফেকদেরকে চিনা কঠিন। মাঝে মাঝে আপনাদেরকে এই মুনাফেকদের সম্পর্কে কিছু যদি না বলি, তাহলে আপনারা হারিয়ে যাবেন, ভুলে যাবেন রিয়েল মুনাফেককে আর রিয়েল দেশপ্রেমীকে। ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতো মানুষ যদি বাংলাদেশের 18-20 কোটির মধ্যে 18 কোটি মুসলমান, সেই 18 কোটি মুসলমানকে রক্ষা করার জন্য দীর্ঘ লম্বা ভারতীয় ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য দিন আর রাত পরিশ্রম করে যাচ্ছে আমার শ্রদ্ধেয় ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যাকে আমি স্যালুট দেই। আমার প্রিয় ভাই ইলিয়াস হোসেন, আমার প্রিয় ভাই ডক্টর কনক সারওয়ার, তাদেরকে আমি স্যালুট দেই। কেন? তারা দেশপ্রেম নিয়ে, দেশে তারা যে যেখানে আছে, যে ধর্মে আছে, সেই ধর্ম নিয়ে কোনো কটাক্ষ করেন না, বরঞ্চ কোনো ধর্মকে ছোট করেন না, কিন্তু কোনো ছায়াতে যান না, কোনো মুখোশ পরেন না। হ্যাঁ, আমি খুব ভালো মানুষ নিজেকে জাহির করেন না, কিন্তু তারা যতটুকু আছে, যেরকম আছে, সেরকমটাই মানুষের সামনে তুলে ধরেন। প্রিয় দর্শক, আজকে যে কথাটা আমি তুলে ধরছি, 2018 সালে ইসকন নিয়ে ইলিয়াস হোসেন ভাই প্রথম রিপোর্ট করেছিল বাংলাদেশে, যে বাংলাদেশে ইসকন নামক একটি সংগঠন আছে এবং সেই সংগঠনটি শক্তিশালী হচ্ছে মুসলমানদের দুশ্মন হিসাবে ভারতের অর্থ দিয়ে। আজকে দেখেন 2018 সালের বিষয়টা আজকে 7 বছর পরে এসে, 8 বছর পরে এসে আমাদের সামনে ইসকনের বিশাল সুবল পরিষ্কার হলো। কিন্তু 2018 সালে যখন ইলিয়াস হোসেন ভাই রিপোর্টটা করেছিল, তখন আমরা ব্যঙ্গচিত্র করেছিলাম ইলিয়াস ভাইকে নিয়ে। 7-8 বছর পরে তার রিপোর্টটা বাস্তবে আমাদের চোখ খুলে দিয়েছে, এভাবে যে আমরা চোখে কোনো গ্লাস ছাড়া এখন দেখতে পাই ইসকন বাংলাদেশের কত বড় দুশ্মন, কত বড় ক্ষতিকর। আলেম, উলামা, প্রশাসন, আমাদের আইন মন্ত্রণালয়, পুলিশ হত্যা, কত কিছুতে ইসকন জড়িয়ে গিয়েছে। সেই কথাই সেই বিচক্ষণ সাংবাদিক ইলিয়াস ভাই 7-8 বছর আগে বলেছিল। প্রিয় দর্শক, সেই জায়গায় তাদের মূল্যায়ন আমরা করতে পারছি না। এখন তারা কার সমালোচনা করছে? তারা ভারতের সমালোচনা করে আসছে, হাসিনার সমালোচনা করে হাসিনাকে বিদায় দিয়েছে, ওয়াকারুজ্জামানের সমালোচনা করছে সেই প্রথম থেকে। আর আমরা আজকে গত এই 4-5 দিন যদি দেখি, বা 25শে ফেব্রুয়ারি ওয়াকারুজ্জামান ফুল স্টপ দিয়ে যে বক্তব্যটা দিয়েছিল সেনাবাহিনীর সেই অবসরপ্রাপ্ত অফিসারদের অনুষ্ঠানে গিয়ে, সেই জায়গা থেকে আজ পর্যন্ত দেখেন যেভাবে পারে ওয়াকারুজ্জামান বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রতিহত করার জন্য, ইউনূস স্যারের কার্যক্রম বন্ধ করার জন্য, ইউনূস স্যারের বিরুদ্ধে প্রপাগান্ডা বিভিন্ন ভাবে চালাচ্ছে এই সেনাবাহিনীর ছত্রছায়া থেকে ডক্টর আসিফ নজরুলরা। আজকে দেখেন পরিষ্কার, আপনারা আসিফ নজরুল বাংলাদেশের মানুষের দুশ্মন, বাংলাদেশের মানুষকে কারাগারে রেখে আরেকবার একটি গণহত্যা চালিয়ে আওয়ামী লীগকে ফেরত আনার জন্য আসিফ নজরুল ডক্টর ইউনূস স্যারের পাশে বসে যে কাজগুলা করেছে, সেটা করতে পেরেছে মাত্র ওয়াকারুজ্জামানের শক্তিটা তার পিছনে থাকার কারণে। আওয়ামী লীগ তো নাই, কিন্তু তলে তলে ওই ঘুমিয়ে থাকা আওয়ামী লীগ গুলা ওই আসিফ নজরুলকে সাপোর্ট, বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে ওই সকল শয়তানের কুশ কিন্তু এক জায়গায়, যেমন একটা রসুন চতুর্দিকে বের হয়, অনেকগুলা কুশ বের হয়, কিন্তু তার গোড়াটা, তার মূলটা মাটিটার নিচে এক জায়গা থেকে সে রস নেয়। সেরকম ভাবে এক জায়গায় এরা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ছড়িয়ে আছে, বিভিন্ন
সেক্টরে ছড়িয়ে আছে ভারতীয় দালালরা, আর এটা নেতৃত্বে আছে এখন সরকারের ভিতরে আছে একটি শক্তিশালী মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, যার মাধ্যমে আটকিয়ে আছে শেখ হাসিনার বিচারগুলা, শেখ হাসিনার কুলাঙ্গাদের বিচারগুলা। আজকে দেখেন ওবায়দুল কাদের একটা অডিও ভিডিও প্রকাশ করে, কি ভিডিও প্রকাশ করে, আমি সেদিন 5 ঘন্টা বাথরুমের ভিতরে বউ নিয়ে পালিয়েছিলাম। সে যেরকম মিথ্যা কথাটা বলছে, কিছুক্ষণ পরে দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আমরা বলি না, ওই দেখেন ওই যে কামরুল্লাহ, ওই যে খাদ্যমন্ত্রী কামরুল্লাহ আইন প্রতিমন্ত্রী ছিল যখন জামাতের আমিরদেরকে ফাঁসি দেয়, এই কামরুল আজকে বাথরুমে পড়ে মাথা ফাটাইয়া ফেলেছে। ও বলছে বাথরুমে পালিয়েছিলাম ভারত থেকে, কলকাতা থেকে বৌনিয়া, আর কামরুলের মাথা আজকেই ফেটে গিয়েছে বাথরুমের ভিতরে। এর পরেও যদি আপনারা আল্লাহর কিছু এরকম অলৌকিক বিষয়কে বিশ্বাস না করেন, আপনাদেরকে বিশ্বাস করানোর মতো যোগ্যতা, শিক্ষা, জ্ঞান, মেধা আমার নাই। আমি আজকে উদাহরণটা সামনাসামনি করে দিলাম যে দিকে ওবায়দুল কাদের বলছে বাথরুমে পালিয়েছিলাম 5 ঘন্টা, তারপরে ছাত্ররা, এই বৈষম্য বিরোধী ছাত্ররা নাকি তাকে সহযোগিতা করছে পালিয়ে যেতে। এই মিথ্যা কথা বলার কয়েক ঘন্টা সময় পার হতে না হতে কামরুলের মাথা ফেটেছে আদালতের ভিতরে বাথরুমে গিয়ে। তাহলে বাথরুম কেন এইভাবে মিলে গেল? এটা কি আল্লাহর বাস্তব প্রমাণ আপনাদেরকে আমাদেরকে দেয়নি? এর থেকে কি আপনারা শিক্ষা পাননি যে মিথ্যাবাদীরা পরাজিত হবে এভাবে, লাঞ্ছিত হবে এভাবে, মানুষের কাছে মুখোশ খুলে যাবে এভাবে? যদি আপনারা বুঝে থাকেন, আমার কথাটা যদি সত্য হয়, তাহলে হা বা ইয়েস লিখবেন। হ্যাঁ মাসুক ভাই, আজকে কেন ওবায়দুল কাদের বললো, আর আজকেই কেন কামরুলের কি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? সে তো নিজেই বলছে নিজে বাথরুমে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে, তাও আদালতের ভিতরে। এটা কি আল্লাহর শক্তি না? এটা কি মুসলমানদের শক্তি না? এটা কি আমাদের ইমানদারদের শক্তি না? এটা কি মিথ্যা কথা? এখানে কোনো মিথ্যা জিনিস আছে? আপনারা বলেন, আপনারা কমেন্টস লেখেন। এখন হ্যাঁ বা ইয়েস লিখলে বুঝতে পারবো আমারটা সঠিক, আর নো বা না লিখলে বুঝতে পারবো আমারটা সঠিক না। তাই ইয়েস লিখে অন্তত আপনার ইমানের দায়িত্বটা আপনি পালন করবেন। আমি অনেককে দেখছি হ্যাঁ ইয়েস, অনেক ভাই বোনেরা লেখছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা কৃতজ্ঞতা প্রকাশ করি কেটিভি 24 কে। গত 5-6 দিন যাবত প্রতিদিন প্রায় 700-800 1000 মানুষ সাবস্ক্রাইব করতেছেন। আজকের এই লাইভেও এখন 1000 মানুষ আমার সাথে যুক্ত আছেন। প্রায় 1000 মানুষকে আমি এখন দেখতেছি ফেসবুক এবং ইউটিউব দুটা চ্যানেলে মিলে। আমার যেরকম ভাবে 5 থেকে 6,000 সাবস্ক্রাইবার হয়েছে, ওরকম ভাবে 5 থেকে 6,000 ফলোয়ারও বেড়েছে ফেসবুকে। দুইটা মিলে প্রায় 10 থেকে 12,000 মানুষ গত এই 5-6 দিনে হয়েছে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট আপনাদেরকে করছি যে ফেসবুকের বিশ্বাস নাই কখন, এই কারণে ইউটিউবের লিংকটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি। লিংকটা নিয়ে আপনারা একটা বটন চাপ দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে আর হারাবেন না, আমাকে হারাবেন না, মাসুক ভাইকে হারাবেন না। আরেকটা কথা বলেছিলাম যে আমাদের শুধুমাত্র ভাইয়েরা, ছেলেরা, পুরুষরাই শুধু সাবস্ক্রাইব করে, নারীদেরকে আপনারা সাহায্য করে সাবস্ক্রাইব করাবেন, যাতে করে আমাদের লাইভ এবং আমাদের বক্তব্যগুলা বোনদের মাঝেও ছড়িয়ে যায়। আমি যে কথাটা এখন আপনাদেরকে বলছি, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডক্টর খলিলুর রহমান আশিক চৌধুরী যখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করছে, যখন দেশে উন্নয়নের জোয়ার আসছে, আমি গতকাল বলছিলাম 150 জন চাইনিজ ব্যবসায়ী আসছে বাংলাদেশে। আজকে দেখলাম আমরা লেটেস্ট নিউজ, চায়না অ্যাম্বাসেডর বলছে 250 জনের বহন নিয়ে আসতেছে চায়নার বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে। 31শে মে থেকে 2রা জুন 3 দিন থাকবে তারা বাংলাদেশে। এর মধ্যে তারা বিশেষ বিশেষ অনুষ্ঠান করবে। স্পেশালি একটা ব্যবসায়ী অনুষ্ঠান হবে 1 জুন মাসের 1 তারিখ, আমাদের কুরবানির 1 সপ্তাহ আগে। তারা এই 3 দিনের জন্য বাংলাদেশে আসতেছে। 250 ব্যবসায়ী আসবে বাংলাদেশে, এবং কিছু ব্যবসায়ী এসে যে বক্তব্য শুনে গিয়েছিলেন গত 2 মাস আগে, আমাদের যে অনুষ্ঠানগুলা বাংলাদেশে ব্যবসায়ীদেরকে নিয়ে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সেখান থেকে যারা শুনে গিয়েছিলেন, যারা এসেছিলেন, তারা এখন বিশাল বহর নিয়ে তারা বাংলাদেশে কিভাবে বিনিয়োগ করবে, বাংলাদেশকে কিভাবে উন্নয়নের সাগরে নিয়ে যাবে, সেই কাজের জন্য তারা আসছেন, একেবারে বাণিজ্য মন্ত্রী সহ। আর সেই জায়গায় ডক্টর খলিলুর রহমান
আশিক চৌধুরীর এই ভালো কাজগুলাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ভারতের চক্রান্তকারীরা এখন বলছে চট্টগ্রামের আমরা নাকি পোর্ট বিক্রি করে দিচ্ছি, আমরা নাকি মানে ওই যে করিডোর দিয়ে দিচ্ছি। এই কথাগুলা বলে এরা দুইজনকে যদি সরানো যায় তাহলে ভারতীয়রা এখানে বিজয়ী হবে। প্রিয় দর্শক, কলিজা থেকে বলছি, হৃদয় থেকে বলছি, তাদেরকে আমি কলিজা দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে হৃদয় এবং কলিজা দিয়ে ভালোবাসি, কারণ এই জাতিটাকে 54 বছরে যারা আমাদেরকে গণহত্যা করেছে, আমাদেরকে মেরে ফেলতে চেয়েছে, যারা আমাদের গলা টিপে ধরেছে, তাদের কাছ থেকে রক্ষা করার জন্য যখন এরকম বিচক্ষণ মানুষগুলা বাংলাদেশে দায়িত্ব নিয়েছে, এরকম জ্ঞানী মেধাবীরা যখন কোনো সময় ছিল না, আজকে বাংলাদেশে এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এক একজনকে আমেরিকা, সিঙ্গাপুর, এক একজনকে এক এক জায়গা থেকে মেধাবীদেরকে ধরে ধরে এনে বড় বড় দায়িত্ব দিচ্ছে। এবং মাঝে মাঝে আমি দেখছি ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে একটা বক্তব্যই রাখে তাদের লাইফ স্টোরি সম্পর্কে, তাদের মানে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তারা কত বড় বড় কাজ পৃথিবীতে করেছে। আর সেই মানুষগুলা আমরা জীবনেও আনতে পারতাম না, গণতান্ত্রিক নির্বাচিত সরকারের আন্ডারে তারা আসতেন না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এত বেশি আন্তর্জাতিক, এত বেশি সম্মানিত, তারা তাদের স্বস্থানে বড় বড় জায়গাগুলা ছেড়ে বাংলাদেশে এসে কাজ করছেন বাংলাদেশের জন্য। আর তাদেরকে বাংলাদেশের সর্বশেষ, আমার বেশি দুঃখ লাগছে, সর্বশেষ আমার প্রিয় দল বিএনপি তাদেরকে সহ্য করতে পারছেন না। বিএনপি তাদের বিরুদ্ধে নেমে গিয়েছেন। সালাউদ্দিন একা নয়, এখন সালাউদ্দিনের সাথে আরো সালাউদ্দিন একজুট হয়ে শীর্ষ পর্যায়ের 5 থেকে 10 জন তাদের বিরুদ্ধে নামছে। কিন্তু সাধারণ বিএনপির নেতা কর্মীরা, সাধারণ বিএনপির যারা যত সমর্থকরা আছে, তারা সবাই চাচ্ছে ইউনূস স্যারের এই সিস্টেমে রাষ্ট্র চলতে, যেখানে বিদেশিরা এসে পোর্টকে উন্নয়ন করবে, বিদেশিরা এসে আমাদের দেশকে আন্তর্জাতিক মানের করবে। তখন আমরা বিদেশি হটাও, বিদেশিকে আসতে দেব না, তারা আমাদের পোর্ট নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে। এই মিথ্যা প্রপাগান্ডায় জড়িয়ে যাচ্ছে আমাদের দল বিএনপি। সেই কারণে আমি অনেক সময় ব্যাহত হই, কষ্ট পাই, যে বিএনপির জন্য এত কাজ করলাম, এত বছর কথা বললাম, তারেক রহমানের মেয়েকে নিয়ে যখন ওই যে আওয়ামী লীগের এক কুলাঙ্গা টাকলু মুরাদ যে খারাপ কথাগুলা বলেছিল, এই কেটিভি 24, তখন আমাদের চ্যানেলের নাম ছিল ইউকে কসবা টিভি, আমি এখন কেটিভি 24 কেন করেছি সেটা আপনারা জানেন, যে 24 সালের শহীদদেরকে স্মরণের জন্য 24, আর কেতে কসবা টিভি 24 আমরা এভাবে সংক্ষেপে করেছি। কেন করেছি? এই 24 সালের মানুষদের হৃদয় আমাদের হৃদয়ে রাখার জন্য এই 24 চ্যানেল করলাম। আর সেই ইউকে কসবা টিভিতে সবচেয়ে বেশি প্রতিবাদ আমি সৈয়দ মাসুক করেছি আপনাদেরকে নিয়ে। আপনারা যারা 4-5 বছর আমাদের এই চ্যানেলের বয়স, এই প্রথম থেকে যারা আমাদেরকে দেখেছেন, আপনারা জানেন যে বিএনপি এবং জামাতের জন্যই আমি সবচেয়ে বেশি কথা বলে আসছি। আমি একজনের কমেন্টস দেখছি, আসিফ নজরুলকে পাছায় লাথি মেরে সরিয়ে দিতে হবে। আরেকজন কমেন্টস লিখছে, বিএনপি একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি এভাবে দেখছি, আপনার টুপিটা মানায় ভালো। আরেকজন লিখেছেন, মাসুদ লিখেছে, ধন্যবাদ মাসুদ ভাই, এগিয়ে যান, আল্লাহ আপনার সাথে। কাজী আরেকজন লিখছে, ভারতের নব্য দালাল, বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো। প্রিয় দর্শক, আমি এটা চাই না। আপনারা যে বিএনপি কে নিয়ে খারাপ কমেন্টস লেখছেন, বিএনপির পরিণতি খারাপ হবে লেখছেন, এটা আমি চাই না হৃদয় থেকে। কেন চাই না? বাংলাদেশে 2টি ভারত বিরোধী দল থাকা লাগবে। গণতন্ত্র রাখতে হলে 2টা গ্রুপ, 2টা দল লাগবে। তাহলে 2টা দল কে হবে? একটা বিএনপি, আরেকটা জামাত। এই 2টা দল থাকবে যারা ভারত বিরোধী। বাংলাদেশ আজীবন রাজনীতি তারা করুক, বাংলাদেশ আজীবন তারা চালাক। একজনে ক্ষমতায় এসে ভুল করলে আরেকজনকে মানুষ ক্ষমতায় দৌক। আমি চাই একবার বিএনপি আসুক, প্রথমে বিএনপি আসুক, কারণ দীর্ঘদিন বিএনপি আসতে চায়, দেন বিএনপিকে ভোট দেন আসার জন্য। কিন্তু সেকেন্ড হিসাবে আলেম উলামা ইসলামী দলগুলাকেও 100-120টা 30টা সিট দিয়া শক্তিশালী বিরোধী দল বানান। শক্তিশালী একটা বিরোধী দল থাকুক, ইসলামী দলগুলা মিলে বিরোধী দল, বিএনপি এবং বিএনপির সমমনা দল মিলে সরকারি দল, 150 চাইতে আরো 20টা সিট বেশি
নেওয়া হোক, 170-80টা নেওয়া হোক বিএনপি, কিন্তু জামাত এবং তার সাথে যে ইসলামী দলগুলা কালকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে ইসলামী স্কলাররা, দলের প্রধানরা যে দেখা করেছেন, কথা বলেছেন, তাদেরকে আমরা একবার সংসদে পাঠাই না? যাক না তারা, এক একটা দল থেকে 2 জন 3 জন 4 জন করে যাক না। এরপরে জামাত এখানে থাকবে বড় আকারে, তাদের নেতৃত্বে থাকবে জামাতের ডক্টর শফিকুর রহমান, যাক না। এর আগে যেই মানে নির্বাচনটা যাওয়ার জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারটা শক্তিশালী করার জন্য যেই পরিকল্পনাটা দিয়েছিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য, সেই পরিকল্পনাটাই আবার আপনাদের কাছে ফেরত যাচ্ছি, যেটার গুঞ্জন শুনতেছি, কিন্তু বাস্তবায়ন 50-50। আমি হাত জোর করে বলছি যে অর্ধেক অর্ধেক বাস্তবায়নের সম্ভাবনা আমি দেখছি, কিন্তু পরিকল্পনাটা যে গুড, সুন্দর, আরো একবার আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে একটা ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন যে এই সংবিধান বাদ দিয়ে ডাক্তার আমাদের ডক্টর ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি বানিয়ে, উপরাষ্ট্রপতি ডাক্তার শফিকুর রহমানকে বানিয়ে প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে বানালে রাজনৈতিক যে দ্বন্দ্বটা আছে দেশে, এই দ্বন্দ্বটা চলে যাবে, ভারত বিরোধীরা একসাথে হয়ে যাবে, অন্যান্য দল থেকেও 1 জন 2 জন করে নিয়ে, জামাত এবং বিএনপি থেকে বেশি করে নিয়ে একটা শক্তিশালী একটা মানে উপদেষ্টা পরিষদ, শক্তিশালী একটা সরকার গঠন হোক, এটা অস্থায়ী সরকার হোক, এটার সাথে যদি পার্লামেন্টও থাকে, সেই কথাটা আমি অ্যাড করেছি গত 2 দিন যাবত, যে এটার সাথে যদি 300 জনের পার্লামেন্ট মেম্বারও নিতে হয়, সমস্যা কি? বিএনপি থেকে 100-র উপরে বিএনপিকে আপনারা 150 দিয়া দেন এককভাবে, এরপরে বাকি 150 সব কটা দল, জামাত বেশি পাবে, এরপরে অন্যান্যরা থেকে সবার থেকে নিয়ে সব দলকে একটা নাম্বার দিয়ে দেন ইউনূস স্যারের মাধ্যমে, যে আপনারা এতজন করে মনোনয়ন দেন, আমরা পার্লামেন্ট বানাই, এর থেকে 40-50 জন উপদেষ্টা মানে মন্ত্রী পরিষদ বানাই, 1-2 বছর প্রয়োজনে আমরা যৌথভাবে থাকি, থেকে ভারত থেকে দেশটাকে রক্ষা করে শক্তিশালী করে। আমার কাছে মনে হয় পিনাকি ভট্টাচার্য 3 থেকে 5 বছরের কথা এখানে বলেছিলেন, যে হাসিনা থাকলে যতদিন লাগতো এতদিন পর্যন্ত, এই যে 29 সাল পর্যন্ত, এখন তো 25 হয়েই গেছে, আগামী 3-4 বছরও যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার এই পজিশনটা পা এবং ওনার দল থেকেই যদি বেশি উপদেষ্টা পা, তাহলে সমস্যাটা কোথায়? কিছু বুদ্ধিজীবীদেরকেও রাখবে। আমাদের দাবি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য, অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আছে, ডক্টর কনক সারোয়ার ভাই আছে, তাদেরকেও যদি আমরা অ্যাড করে, এই যোদ্ধাদেরকে যদি অ্যাড করতে পারি, এখানে যদি হাসনাত আব্দুল্লাহকে আমরা আবার ঢুকাতে পারি, প্রয়োজনে নাহিদ ইসলাম আবার যাবে, কারণ যে বিতর্কিত তাকে বের করে দেওয়া হবে, কারণ মাহফুজের এখানে থাকার আর কোনো রাইট নাই, কারণ সাদিক কায়ুম বড় জোর গলায় বলেছেন মাহফুজ এখানে যে তোমাকে বানিয়েছে তাদের সাথে গাদ্দারি করেছো, তোমার ওখানে থাকার দায়িত্ব বা ওখানে থাকার মানে তোমার অধিকার হারিয়েছো। তাই যেহেতু যারা বিতর্কিত, এবার বিএনপির মনোনীত হলে বিতর্কিত, জামাতের মনোনীত যদি কেউ বিতর্কিত থাকে, আওয়ামী লীগের তো মনোনীত বেশি, যেটি ওয়াকারুজ্জামান মনোনীত করেছেন, তাদেরকে বের করে দিয়ে যদি এই সমস্ত লোকদেরকে নিয়ে একটা শক্তিশালী আমরা উপদেষ্টা পরিষদ বানিয়ে, তারা মিলে সিদ্ধান্ত নোক না তারা কতদিন থাকবে, কতদিন পরে নির্বাচন দিবে। আর এরকম সুন্দর যদি দেশ চালানো যা, কি দরকার নির্বাচনে? আমাদের মিলিয়ন ডলার খরচ হবে একটা নির্বাচন করতে, একটা নির্বাচন অনেক টাকা খরচ হবে। যদি আমরা জাতীয় সরকারটা বানিয়ে ফেলতে পারি, সংসদ সহ জাতীয় সরকার হয়ে যারা আছে ছোটখাটো দল, তাদেরকেও যদি দুইটা করে আমরা এমপি দিয়ে দেই, তারাও যদি পার্লামেন্টে এসে পক্ষে বিপক্ষে বিতর্ক করতে পারে যে কোনো জিনিস নিয়ে, তাহলে আমরা এই জাতীয় সরকার লঙ্ঘায়িত করলে তো আর কোনো দোষের থাকবে না। এরপরে আমরা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেই, সবার আগে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা, তারপরে আপনার বড় বড় যে সিটি কর্পোরেশন গুলা আছে, ঢাকাতে 2টা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, সব জায়গায় নির্বাচন দিয়ে দেই। বাকি রাজনৈতিক দলগুলো
সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে যে যতটুকু ভালো করে করবে, কেউ কমিশনার পাবে, কেউ মেয়র পাবে, সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করুক। আর কেন্দ্রীয় সরকার থাকুক, জাতীয় সরকার, সবার সরকার, কেউ আর কারচুপি করার সুযোগ পাবে না, বা কেউ কারচুপি করলেও দায়ী করতে পারবে না যে আপনার দল ক্ষমতায় থাইকা আমার দলকে ঠকাই আছে। কারণ সবাই ক্ষমতায় থাকবে, নির্বাচনও হবে, তাহলে দেখা যাবে ভ্রাতৃত্বতা, আন্তরিকতা অনেক বেশি হয়ে যাবে। চুরচুট্টারা, আমলারা সুযোগ পাবে না। সেই সুযোগের দিকে আবারও অনেক জায়গা থেকে লেখালেখি হচ্ছে যে এভাবে একটা সরকার হোক। প্রিয় দর্শক, এই যে সরকারের ফর্মুলাটা ডক্টর পিনাকি ভট্টাচার্য সবার আগে দিয়েছে, এখন ডক্টর ইউনূস স্যার সেই ফর্মুলাটা নিয়ে নাকি কাজ করছেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো একটি জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, সেটা হলো বিএনপির কাছে গিয়ে। বিএনপির তারেক রহমান সাহেবকে উল্টা বুঝাচ্ছে ভারতীয়রা, ভারতীয় দালালরা তারেক রহমান সাহেবকে উল্টা বুঝাচ্ছে। এই কারণে তারেক রহমান সাহেব এখনো ইয়েস বলতে পারছেন না, ইয়েস বলছেন না। নির্বাচন ডিসেম্বরে চাই কথাটা তারেক রহমান সাহেব গতকাল যখন বলছেন, আমার খুব কষ্ট লেগেছে। তারেক রহমান সাহেবের মতন মানুষ বলে ডিসেম্বরেই নির্বাচন হওয়া লাগবে, ইউনূস স্যার বলে আমি 30শে জুনের পরে একদিন থাকবো না। তাহলে তারেক রহমান সাহেবের বাবার সমতুল্য এই ডক্টর মোহাম্মদের সাথে কেন উনি এভাবে যাচ্ছেন, এভাবে কন্ট্রাডিকশন করছেন? তারেক রহমান সাহেবের অনেক রাজনীতি শিকার, রাষ্ট্র পরিচালনা শিকার অনেক কিছু আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। তাই তারেক রহমান সাহেব যদি প্রধান উপদেষ্টা হয়, ইউনূস স্যার যদি রাষ্ট্রপতি হয়, তারেক রহমান সাহেবের সবচেয়ে বেশি লাভ হবে, সবচেয়ে বেশি বিএনপি লাভবান হবে। কিন্তু এই লাভবানটাও ভারত হতে দিচ্ছে না। আপনারা যারা প্রিয় দর্শক, এরই মাঝে যারা এখন আপনারা সরাসরি লাইভে আছেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে তারেক রহমানকে প্রধান উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি রাষ্ট্রপতি হয়, কেউ কেউ বলছেন যে উপ প্রধানমন্ত্রী বানানোর জন্য ডাক্তার শফিকুর রহমানকে, এই যে তিনটা নাম, প্রেসিডেন্ট হয়তোবা ভাইস প্রেসিডেন্ট শফিকুর রহমান, প্রধান উপদেষ্টা তারেক রহমান, এই যে তিনটা নামের সাথে যারা একমত, এই ডাক্তার পিনাকি ভট্টাচার্যের পরিকল্পনা, যেটা কনক সারোয়ার ভাইও এই পরিকল্পনায় একমত, সাংবাদিক ইলিয়াস ভাই যেই পরিকল্পনায় একমত, আমি আপনাদের প্রিয় ভাই হিসাবে আমি যেটাকে নিয়ে আওয়াজ তুলছি, বারবার বলছি একমত আছি, এটাকে আপনারা কে কতটুকু পছন্দ করেন? একবার যদি ইয়েস লেখেন বা হা লেখেন, বা আপনারা যদি একটা কমেন্টস লেখেন তারা তিনজনের ব্যাপারে, তাহলে আমি খুশি হব। এবং কমেন্টস লেখলে আমি কমেন্টসটা পড়বো, আপনারা কি লেখছেন একটু লেখার জন্য অনুরোধ করছি। কবির উদ্দিন সবার প্রথমে লিখেছে গুড, আব্দুল লিখেছে রাইট, কবির লিখেছে ইয়েস, রেজ্জাক লিখেছে হা। আচ্ছা, আরেক জনে এক একজনের এক এক মন্তব্য থাকবেই। একজনে লিখছে তারেক রহমানের কোনো ডিগ্রি নাই। আচ্ছা ভাই, ডিগ্রিতে এখন যাইয়েন না, তারা দল বড়, তাদের দলের অনেক ভোটার আছে। এখন যদি আপনি ডিগ্রি নাই নিয়ে যান তাহলে ফাটল ধরবে। আমরা ফাটলটা চাই না, আমরা ঐক্য চাই, একসাথে চাই। কার ডিগ্রি কতটুকু আছে মানুষ জানে, জনগণ জানে। গণতান্ত্রিক নির্বাচন আসলে আপনারা ডিগ্রি দেখেন। এখন নির্বাচন না, এখন হলো ঐক্যমতের সরকার, ঐক্যমতের মানে সর্বদলীয় সরকার। সর্বদলীয় সরকারের পক্ষে আপনারা যারা, তারা ইয়েস লিখবেন, পক্ষে না যারা, তারা না লিখবেন। একজনে লিখেছেন ভোট ছাড়া গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হয়? এই ভারতীয় বাইকে আমি উত্তরটা দিচ্ছি। উনি বাংলাদেশি না, ভারতীয় হবে আর কি। ভারতীয় বাইকে আমি উত্তরটা দিয়েছি। 25 মানে আমরা যে 26শে জুলাই আমরা যে শহীদ হয়েছি, 2000 মায়ের সন্তান, 30,000 মায়ের সন্তানের যে হাত পা চোখ কান চলে গিয়েছে, তখন কি মানে বলে কয়ে হয়েছিল? এটা কি গণতন্ত্রের ছিল? এটা কি গণতন্ত্র? যে গণতন্ত্রের জন্য, দেশে নির্বাচনের জন্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটাধিকারের জন্য ভোট চাইতে গিয়া যদি 2000 মানুষের জীবন যা, বিভিন্ন বাহিনীর গুলিতে মানুষ মারা যা, এবং লাঠি মিছিল করে যদি মানুষকে হত্যা করা হয়, সেখানের চাইতে কি ভালো না
ঐক্যমত, আমরা যারা দেশের পক্ষে আছি সবাই মিলে যদি দেশটাকে গড়ি, সবাই মিলে যদি দেশের পক্ষে কাজ করি, কোনটা ভালো? আপনি ভারতীয় হন আর আপনি আওয়ামী লীগের হন, কোনো আপত্তি নাই, কিন্তু এই বুঝের কথাটা আপনি যদি বুঝেন তাহলে আপনার জন্য, আপনার পরবর্তী জেনারেশনের জন্য মঙ্গল হবে। আমরা রক্তপাত চাই না, আমরা ঐক্য চাই, আমরা শান্তি চাই। এই শান্তির মাঝে আমরা সবাই থাকতে চাই। কেটিভি 24 এর প্রিয় ভাইরা অনেক কমেন্টস লিখছেন, অনেক বোনেরাও কমেন্টস লিখছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই যে আমাদের অনেক বোনেরা নতুন করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বলেই এখন আমি কমেন্টসে অনেক বোনদের নামও দেখছি। আপনারা সবার কাছে কৃতজ্ঞতা এবং সবার প্রতি ভালোবাসা। কেটিভি 24 অনেক বোনদের নামও দেখছি। আপনারা আমি আবারও আপনাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, এই যে আমাদের লিঙ্কটা আছে, লিঙ্কটা দয়া করে কষ্ট করে আপনারা বেশি বেশি ছড়িয়ে দেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দেন যে কেটিভি 24 যে একটা আপনাদের ভালোবাসার চ্যানেল, সেটা যেন বোনেরা, নারীরা যেন একটু সাবস্ক্রাইব বৃদ্ধি করে। আমরা শুধুমাত্র পুরুষদের সামনে কথা বলি, আমাদের নারীর সংখ্যা খুবই কম। গতকাল আমি বলেছিলাম আমরা দেখেছি যে আমাদের নারীর সংখ্যা 11 থেকে 12%। মাত্র 11 থেকে 100 জনের ভিতরে যদি 12 জন নারী হয়, তাহলে বাংলাদেশে হলো 100 জনের ভিতরে 52 জন নারী। আমরা 40% নারীকে তাইলে পাচ্ছি না। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? 100-র মধ্যে 52 জন নারী, ভোটার হলেন 48 জন পুরুষ, 52 জন নারী। যেই দেশের নারীর সংখ্যা 2% বেশি, আর এই দেশের ভাষায় আমরা কথা বলি, এই দেশের ভাষা, এই দেশের জন্য আমরা কাজ করি, আর আমাদের চ্যানেলে মাত্র 12% নারী আর বাকি 88% আপনারা পুরুষ। তাই আপনাদেরকে বলছি, আপনাদের বোন, আপনাদের ওয়াইফ, আপনাদের মা, খালা, ওই যে গার্লফ্রেন্ডের কাছে যায়েন না, গিয়ে আবার ডিস্টার্ব করেন না যে তোমরা কেটিভি 24 কে সাবস্ক্রাইব করো। আপনারা, আমি কেন ওপেন বলছি, তাহলে আবার অন্য প্রতিযোগিতায় চলে যাবেন, এই তোমার ফোন দাও, আমি কেটিভি 24 লিখে তোমাকে সাবস্ক্রাইব করে দেই। ওই কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার এই গন্ডগোল লাগাইবেন না, কারণ কেটিভি 24 এর জন্য নতুন গন্ডগোল চাই না। কিন্তু আপনাদের যেই মুসলমানদের 14 জন নারীকে বিয়ে করা যায় না, সরি, 14 জন নারী বিয়ের জন্য হারাম, তাদের ফোন আপনি ব্যবহার করতে পারবেন, ধরতে পারবেন, কারণ তারা হলেন আপনার সাথে, তাদের চাচির সাথে আপনার বিয়ে হবে না, আপনার বোনের সাথে, খালার সাথে, নানির সাথে, দাদির সাথে, এইরকম তাদেরকে আপনারা সাবস্ক্রাইবার করাইবেন। নতুন নতুন গার্লফ্রেন্ড খুঁজতে যায় না যে গার্লফ্রেন্ডকে, বান্ধবীকে, কলেজ বিশ্ববিদ্যালয়ের বান্ধবীকে আমি সাবস্ক্রাইব করাই দেই, ওই ঝামেলায় আমি চাই না। আমি চাই যে যারা একেবারে দেশপ্রেমী নারী আছে, দেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন, দেশেরকে যারা ভালোবাসেন, ওই বোনদেরকে, আপনারা যারা পুরুষ, আপনারা যদি সাবস্ক্রাইব না করান, না চিনান, তারা চ্যানেলটা চিনবে না। তাই তাদেরকে চিনানোর জন্যই আমি অনুরোধ করছি যে আপনারা, পুরুষরা তো করছেনই, প্রতিদিন 700, 800, 1000 সাবস্ক্রাইব হচ্ছে, কিন্তু আপনারা যদি এখানে মানে অর্ধেক নারীকে করাতেন, তাহলে আমাদের চ্যানেলটা নারীদের মাঝেও পপুলার হতো, জানতো, তারাও আগ্রহ বোধ করবে এক সময় আমাদের এই চ্যানেলে এসে কথা বলতে। তাই আমরা চাই যে সমানভাবে নারী ভোটাররা তো জানতে হবে আমরা কি বলতেছি, আমরা ভালো বলতেছি না মন্দ বলতেছি। তা নারী ভোটাররা যদি সাবস্ক্রাইবার না থাকে, তারা জানতে পারবে না। ফলোয়ার হচ্ছে অনেকে ফেসবুকে, অনেক বোনেরাও ফলোয়ার হচ্ছে, কিন্তু ফেসবুকের বিশ্বাস নাই, আমার ফেসবুক হ্যাক হতে পারে যে কোনো সময়। সে কারণে আমি বলছি ইউটিউব হ্যাক হবে না ইনশাআল্লাহ। ইউটিউবে আপনারা করলে চিরস্থায়ী থাকতে পারবেন। প্রিয় দর্শক, আমি সর্বশেষ একটি বিষয় আপনাদের সামনে না তুললেই হয় না, আমি তুলবো কথাটা, আমি বলছি না, এটা বলছে সাংবাদিক ইলিয়াস ভাই। ইলিয়াস ভাইয়ের কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এইটা আজকে আপনারা এখন কমেন্টস লিখবেন। আমি ইলিয়াস ভাই কালকে ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে যে লিখেন, বিভিন্ন লিখুনি দেন, ওখানে একটা লেখা দিয়েছেন, ওই লেখাটা আপনাদের সামনে আমি নোট রেখেছি, তুলে ধরছি, আমি পড়ে শোনাচ্ছি ইলিয়াস ভাই কি লিখেছে। এটা সম্পর্কে একটা মন্তব্য, কমেন্টস আপনারা লিখবেন। সেটা হলো, বিপি নূরের মতো ছেলে এখন নাকি কচু খেতে চাঁদা তুলেন। ইলিয়াস ভাই গতকাল তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছে। উনি আরেকটু ব্যঙ্গচিত্র করে লিখেছেন কথাটা, মানে উনি তো বিপি নূর বলে না, নুরা টুরা বলে, আপনারা জানেন। তো আমি, বিপি নূর কিন্তু আমার সাথে টকশো করেছে, তার দলের
সবাই টকশো করেছে। আমি কোনো এটা আমার কথা নয়, এটা ইলিয়াস ভাইয়ের কথা। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, কথাটা কি সত্য মনে করেন? সত্য হইলে হা ইয়েস বা সঠিক লিখবেন, আর মিথ্যা হইলে না বা সঠিক নয় এই কথাটা লিখবেন। কারণ ইলিয়াস ভাই তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছে বিপিনুর এখন কচুক্ষেত এলাকার চাঁদাবাজ হিসাবে দায়িত্ব পেয়েছে, মানে বন্টন করা হয়েছে কে কোন এলাকায় চাঁদা উঠাবে, কে কোন এলাকা ভাগ করা হবে। আমি জানি না জামাত শিবির কোন জায়গায় চাঁদা উঠায় কি উঠায় না, জানলে লিখবেন যে জামাত শিবির এমুক জায়গায় চাঁদা উঠা, সেটাও লিখবেন। আর যদি উঠায়া থাকে জামাত শিবির, না উঠাইয়া থাকলে তো মিথ্যা কাউকে বলা দরকার নাই। কিন্তু বিভিন্ন কচুক্ষেত এলাকা, ঢাকার কচুক্ষেত এলাকার চাঁদা উঠানের দায়িত্ব পেয়েছেন বা চাঁদাবাজির এরিয়া পাইছেন, এই কথাটা ইলিয়াস হোসেন ভাই লিখেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে। যদি আমার কথা বিলিভ করতে অসুবিধা হয়, ইলিয়াস হোসেন ভাইয়ের ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে গতকাল, মানে গতকাল গেল রবিবার, এই রবিবারের মধ্যে আছে ইলিয়াস ভাই সত্য লেগেছে নাকি মিথ্যা লেগেছে, আপনারা সেখানে জাস্টিফাই করতে পারবেন। আমি তো ছোটখাটো কারো পেজের নাম বলি নাই, ইলিয়াস ভাই সবার কাছে পরিচিত, উনি ওটা ডিলিট করেন নাই, আপনারা চেক করলে পাবেন গিয়া। তো আপনারা বিশ্বাস করেন কিনা ইলিয়াস ভাইয়ের কথাটা? যদি ইলিয়াস ভাইয়ের কথাটা বিশ্বাস করেন তাহলে হা বা ইয়েস লিখবেন, আর বিশ্বাস না করলে নো লিখবেন বা অন্য কোনো কমেন্টস লিখবেন এই বিষয়ে। আপনাদের কাছ থেকে সর্বশেষ আপনাদের মতামত নিলেই আমার মেজরিটি মতামতটার দিকেই আমার মতামতটা যাবে। মেজরিটি মানুষ আপনারা যেটা বলবেন সেটার সাথে আমি থাকবো, মাইনরিটির পক্ষে আমি থাকবো না, আমি মেজরিটির পক্ষে থাকবো। কারণ আপনারা আমার প্রিয় ভাই, প্রিয় মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে এই জায়গায় এনেছেন, আমাকে এত বড় প্ল্যাটফর্ম আপনারা করে দিয়েছেন। আমাদের আপনাদেরকে খুশির সংবাদ সব মিলে শোনাচ্ছি যে আমাদের 3.5 লক্ষ পার হয়েছে আমাদের সাবস্ক্রাইবার। আমি দেখি এখন এই মুহূর্তে কত সংখ্যা দেখাচ্ছে, 2,78,405 জন এই মুহূর্তে দেখাচ্ছে, 2,78,405 জন। এই গত কয়েকদিনে আপনারা প্রায় 5,000 6,000 সাবস্ক্রাইব করেছেন। অনেকেই লেখছে নূর, বিকাশ নূর, মুসাদ নূর, অনেকে ইয়েস, অনেকে লিখেছেন হ্যাঁ। আপনারা আপনাদের মন্তব্যটা লিখবেন, আমি দেখব আমি কে কিরকম কোন দিকে মন্তব্য বেশি, হ্যাঁ বেশি না না বেশি, আমি তা দেখব। তো আমাদের এই চ্যানেলটার ভিতরে আছে আমাদের আপনার 3 লক্ষ হওয়ার বাকি আছে কত, 21,594 জন হলে আমাদের 3 লক্ষ হবে। আচ্ছা, এছাড়া আমাদের ফেসবুক পেজে গত কয়েকদিনে 5-6 হাজার মানুষ যুক্ত হয়েছেন। এই মুহূর্তে ফেসবুক পেজ দেখাচ্ছে 1,77,000 ফেসবুকে দেখাচ্ছে। তাছাড়া আমাদের আরো 3টা চ্যানেল আছে। একটু বলে রাখি, আমি টিকটকে কোনো বক্তব্য দেই না, মানে আমি কোনো লাইভ টাইপ কিছু করি না টিকটকে। আমি শুধু ঢুকি, 5 মিনিট একটা ভিডিও আপলোড করি দিনে একটা। আগে একটু বেশি করেছি, এখন মাঝে মাঝে ভুলে যাই, মাঝে মাঝে আমার কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করি, ওখানে 3 লক্ষ মানুষ লাইক দিয়েছে, তাহলে ওখানে 3 লক্ষ লাইক দিয়েছে। আর আমার আরো 2টা চ্যানেল আছে ব্যক্তিগত, কেটিভি 24 লাইফস্টাইল, LIF লেখলেই পেয়ে যাবেন লাইফস্টাইল, কেটিভি 24 লাইফস্টাইল চ্যানেল। আমি আপনাদেরকে দেখি, এই চ্যানেলটার ভিতরে প্রায় 2টা মিলে 40,000 মানুষ আছেন। কেটিভি 24 লাইফস্টাইল চ্যানেলে, এই চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের লাইফস্টাইল চ্যানেলটা দেখতে কিরকম, লোগোটা আপনারা দেখে রাখেন। এই যে দেখেন আমার ছবি দেওয়া আছে, কেটিভি 24 লাইফস্টাইল চ্যানেল। ইউটিউবে আছে 17,744 জন, আর ফেসবুকে আছে 21-22,000, 2টা মিল্লা 40,000 আছে। এইটা ইউটিউব, ফেসবুক, এগুলা হলো আমার অ্যাডমিটে মাঝে মাঝে আমার একটা ছবি দিয়া একটু কমেডিয়ান হাসাহাসি, মানে একটু পার্সোনাল, আমি কোথাও গেলাম, এইগুলা আমরা সেখানে পোস্ট করি। ওইটা একটা
পার্সোনাল আইডির মতো, ওখানে কোনো রাজনৈতিক আলাপ নাই বা আমরা করি না। আগে কিছু রাজনৈতিক শেয়ার থাকতো, ওইগুলা এখন বন্ধ করে দিয়েছি। লাইফস্টাইল হলো ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত কি করলাম, কি খাইলাম, বাচ্চাকে নিয়ে বাইরে গেলাম, বেড়াতে গেলাম, এই আর কি নিজের জীবন সম্পর্কে দেওয়া আছে কেটিভি 24 লাইফস্টাইল চ্যানেল। ওখানেও 2টা চ্যানেলে প্রায় 40,000 মানুষ আছেন। তো সব মিলে আমরা যদি হিসাব করি প্রায় 8 লাখ মানুষ আছেন এখন, সব মিলে 8 লাখ, 8 লাখ মানুষ আছেন আমাদের এই 5টা চ্যানেলের ভিতরে। তবে মেইন চ্যানেল হলো কেটিভি 24 ইউটিউব চ্যানেল, মেইন চ্যানেল, যেখানে রাজনীতি আপনারা এখন এই মুহূর্তেও সবচেয়ে বেশি মানুষ আছেন। তাই মেইন চ্যানেলটার ভিতরে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আজকে আমাদের আজান কম্পিটিশন আছে, আর বাকি আছে 1 ঘন্টা 12 মিনিট, বাংলাদেশ সময় রাত 10টা আজান কম্পিটিশন হবে, এবং রাত 12টার পরে আজকের বাংলাদেশ নিয়ে একটি ভিডিও হয়তো আমি পোস্ট করব সারা বিকেল বা রাত পর্যন্ত। আপডেট কি আছে, আপডেট গুলা নিয়ে রাত 12টার পরে আমি আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করব। আর যাদের সুযোগ আছে আজান প্রতিযোগিতায় টা দেখবেন রাত 10টায় আমাদের মেন চ্যানেল গুলাতেই থাকবে আজান প্রতিযোগিতা ইনশাআল্লাহ। কেটিভি 24 এর সকল প্রিয়জনদের প্রতি ভালোবাসা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9 মিনিটে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।